বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরান ইসরায়েলের মধ্যে টানা 12 দিনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমাবর্ষণের পর অবশেষে গত 24শে জুন যুদ্ধবিরতির ঘোষণা আসে। যদিও যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে দুই পক্ষ আবার পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে এবং এ নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েলের এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে। আমি সঞ্জনা চৌধুরী ব্যাখ্যা করব এই দুই পক্ষের যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে সেই বিষয়। তার আগে জেনে নেই যুদ্ধবিরতি কি, যুদ্ধবিরতি মানে কি। জাতিসংঘের মতে সিজ ফায়ার বা যুদ্ধবিরতি শব্দটির কোনো একক সর্বজন স্বীকৃত সংজ্ঞা নেই। সিজ ফায়ার মূলত একটি সামরিক নির্দেশ, যার বাংলা অর্থ হল গুলিবর্ষণ বন্ধ করা। মূলত যুদ্ধরত দুই পক্ষ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেয় বা সম্মত হয়। সিজ ফায়ারকে অনেক ক্ষেত্রে ট্রুস বা আর্মিস্টিসও বলা হয়। এই সবগুলোর অর্থ একটাই, যুদ্ধবিরতি। তবে জাতিসংঘের তথ্য মতে সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি এবং সিজেশন অফ হোস্টিলিটিস অর্থাৎ শত্রুতার অবসানের মধ্যে পার্থক্য আছে। শত্রুতার অবসান বলতে বোঝায় একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি, কিন্তু যুদ্ধবিরতি বলতে বোঝায় আনুষ্ঠানিক চুক্তি যেখানে কিছু বিষয় বিস্তারিতভাবে উল্লেখ থাকে, যেমন যুদ্ধবিরতির উদ্দেশ্য, পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া, এটি কখন থেকে কার্যকর হবে, এটি কোন ভৌগোলিক অঞ্চলে প্রযোজ্য হবে, কিভাবে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করা হবে, সেই সাথে কী ধরনের সামরিক কার্যক্রম অনুমোদিত এবং কোনগুলো নিষিদ্ধ, এই বিষয়গুলোও উল্লেখ থাকে। জাতিসংঘের মতে যুদ্ধবিরতি স্থায়ী বা সাময়িক দুই রকমই হতে পারে। কখনো কখনো যুদ্ধে জড়িত দুই পক্ষ সাময়িক বা প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এটি হতে পারে সহিংসতা কমাতে বা মানবিক সংকট লাঘবে, সেই সাথে আলোচনার উপযোগী পরিবেশ তৈরি করতে এবং একটি স্থায়ী অস্ত্রবিরতির পথ তৈরি করতেও দফায় দফায় প্রাথমিক অস্ত্রবিরতি হতে পারে। আবার অনেকে প্রাথমিক যুদ্ধবিরতিকে কাজে লাগায় পরে আরও শক্তি নিয়ে যুদ্ধে নামার প্রস্তুতি হিসেবে। তবে প্রাথমিক যুদ্ধবিরতি যদি বারবার লঙ্ঘন হয় তাহলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। সেক্ষেত্রে একটি চূড়ান্ত অথবা স্থায়ী যুদ্ধবিরতি তখনই সম্ভব হয় যখন দুই পক্ষ সফল শান্তি আলোচনার মাধ্যমে সম্মত হয়। গত 24শে জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এই যুদ্ধবিরতি ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে বলেও তিনি জানিয়েছেন। ইরান বলেছে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে তারাও হামলা চালানো বন্ধ করবে। অন্যদিকে ইসরায়েলি সরকার বলছে তারা যে লক্ষ্যে ইরানের ওপর হামলা চালিয়েছে তা অর্জন হওয়ায় তারা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। ইতোমধ্যে যুদ্ধবিরতির এক সপ্তাহের মতো সময় পেরিয়ে গিয়েছে এবং এখনও কোনো পক্ষই নতুন কোনো সংঘাতে জড়ায়নি। এরপরও এই যুদ্ধবিরতি ভঙ্গুর ও টেকসই নয় বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা, কারণ এই যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা চুক্তি হয়নি। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে তা নিয়ে উদ্বেগ রয়েই গেছে। যুদ্ধবিরতির ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলেও শুধুমাত্র মৌখিক যুদ্ধবিরতির ঘোষণায় তারা আস্থা রাখতে পারছেন না, কারণ যুদ্ধবিরতি এবং সংঘর্ষ বন্ধ হওয়া এক জিনিস নয়। যেখানে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির চুক্তি ভেঙে বিশ্বে বহু যুদ্ধ নতুন করে শুরু হওয়ার নজির আছে, সেখানে এই অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি আদৌ কতটা স্থায়ী হবে, এটা কি আরও বড় কোনো যুদ্ধের আগে নীরব পরিস্থিতি কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এমন অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পরামর্শ দিয়েছেন যাতে দুই পক্ষ যত দ্রুত সম্ভব স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে কিনা তা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর। পরবর্তী কয়েক সপ্তাহ এই দুই পক্ষ যুদ্ধবিরতির প্রাথমিক শর্তগুলো মেনে চলে কিনা এবং এই দুই পক্ষ তাদের রাজনৈতিক সংকট মোকাবেলা করছে কিনা এবং কূটনীতি কতটা কাজে আসছে তার উপর। ইরান একসময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও 1979 সালের ইরানি বিপ্লবের পর রাজনৈতিক সমীকরণ পাল্টে যায়। তার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ইরান ইসরায়েলের উত্তেজনার কেন্দ্রে চলে আসে। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব মনে করে এই কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এই আশঙ্কা থেকেই ইসরায়েল দীর্ঘ সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে সাইবার হামলা, গুপ্ত হত্যা চালিয়ে আসছে।
এই ছায়াযুদ্ধ পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের রূপ নেয় গত 13ই জুন ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর। এই দীর্ঘ সময়ের সংঘাত আবারও নতুন রূপে আবির্ভূত হবে না এমনটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মধ্যপ্রাচ্যে এই দুই পক্ষের আধিপত্য বিস্তারের লড়াই, আদর্শিক সংঘাত এর কোনোটাই সমাধান হয়নি। তাই বলা যেতে পারে আপাতত সংঘাত বন্ধ আছে, কিন্তু এখানে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির কোনো রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে না। তারা সামরিক কার্যকলাপ কতটা নিয়ন্ত্রণে রাখবে, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা হবে কিনা তারও কোনো উল্লেখ নেই। এ কারণে এই যুদ্ধবিরতির খবর সাময়িক স্বস্তি দিলেও এটি অত্যন্ত ভঙ্গুর। রয়টার্সের খবরে বলা হচ্ছে, ইরানের শাসন ব্যবস্থা নিয়ে দেশটির সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ থাকলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা দেশটির মানুষকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে এক ধরনের জাতীয় ঐক্যে একত্র করেছে। এদিকে তেহরানে ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে শত শত মানুষকে গ্রেফতারের খবর প্রকাশ হয়েছে, যা নিয়ে স্থানীয়রাও আতঙ্কের মধ্যে আছেন। এই গণগ্রেফতার নতুন করে সংঘাতকে উস্কে দেয় কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে। আবার এই সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়া নিয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসের চাপের মুখে আছেন। এমন অবস্থায় যদি পুনরায় সংঘাত শুরু হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতো নাও হতে পারে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ট্রাম্প সংঘাত এড়ানোর পথ খুঁজছেন এবং ইরান ইসরায়েল সেই দিকেই তাকিয়ে আছে। বিবিসি বাংলায় এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি কি ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের একটি গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হবার পর পুলিশ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেবার অভিযোগে 4 জনকে আটক করে তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও ঘটনাটি 2 দিন আগের বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান। গত 27 তারিখে ভিকটিম নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছে, ধর্ষণ মামলা, এবং আমরা ভোর 5টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। এখন পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনব। শনিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনার জের ধরে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি জায়গায় ওই ঘটনার প্রতিবাদে মিছিল সমাবেশ হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এরই মধ্যে ঘটনার শিকার নারী কয়েকটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি খারাপ উদ্দেশ্যেই তার বাসায় ঢুকেছেন, যদিও ওই ব্যক্তির সাথে তাদের পরিবারের অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত যোগাযোগ ছিল। তবে তিনি তার সাথে অভিযুক্ত ব্যক্তির যোগাযোগ বা সম্পর্ক ছিল একটি পক্ষ সামাজিক মাধ্যমে এমন ধরনের যে প্রচার করছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন। এদিকে ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ, এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, একটা অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। মূলত শনিবার দুপুর থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করে এবং অনেকে এটিকে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে ধর্ষণ হিসেবে উল্লেখ করে ভিডিওটি শেয়ার করছিলেন। এটি ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ শুরু হয় সামাজিক মাধ্যমে। এর মধ্যে কেউ কেউ অভিযুক্ত ব্যক্তিকে বিএনপির স্থানীয় নেতা উল্লেখ করে প্রচার শুরু করলে বিএনপির মিডিয়া সেল থেকে তা প্রত্যাখ্যান করে দাবি করা হয় যে অভিযুক্ত ব্যক্তি বরং স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। আবার এ ঘটনার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে ইঙ্গিত করে অনেকে অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে সামাজিক মাধ্যমে নানা পোস্ট দিয়েছেন।
ওদিকে আরেকটি পক্ষ ঘটনাটিকে পরকীয়া সম্পর্কের জের হিসাবে প্রচার চালাতে শুরু করেন। এমন নানামুখী প্রচার ও পাল্টাপাল্টি অভিযোগ এবং দোষারোপের মধ্যে আজ ভোরেই মূল অভিযুক্তকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। চীনের বিরুদ্ধে এবার হুঙ্কার ছুড়ল তাইওয়ান। দেশটির ভাইস প্রেসিডেন্ট শিয়াও বিখিম বলেছেন, চীনের হুমকিতে ভীত নই। চেক প্রজাতন্ত্রের সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে স্পষ্ট, 2024 সালে প্রাগ সফরে চীনা কূটনীতিক ও গোয়েন্দা সংস্থাগুলো আমাকে অনুসরণ করে এবং শারীরিকভাবে ক্ষতির পরিকল্পনা করেছিল। 2024 সালের মার্চে চেক প্রজাতন্ত্র সফর করেন শিয়াও। যদিও প্রাগের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও দেশটি গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটির সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে। চীন অবশ্য দ্বীপটিকে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে, তবে সেই দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ান। চেক প্রজাতন্ত্রের গণমাধ্যম IROGHLAS.CJ জানায়, সফরের সময় এক চীনা কূটনীতিক শিয়াওর গাড়িকে অনুসরণ করতে গিয়ে ট্রাফিকের রেড সিগন্যাল অমান্য করে, এমনকি সড়ক বা গাড়ি দুর্ঘটনার পরিকল্পনাও করেছিল চীন। 28 জুন এক্সে শিয়াও লিখেছেন, প্রাগ সফর ছিল দারুণ। আতিথেয়তা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য চেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। চীনা কমিউনিস্ট পার্টির অবৈধ কর্মকাণ্ড আমাকে আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের স্বার্থের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না। আরেকটি পোস্টে তিনি লিখেন, সহিংসতা ও জবরদস্তির বিরুদ্ধে সংহতি প্রকাশকারী সারা বিশ্বের সংসদ সদস্যদের ধন্যবাদ জানাই। ভয় দেখিয়ে তাইওয়ানকে বিচ্ছিন্ন করা যাবে না। চেক সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র জান পেইসেক বলেন, প্রাগে চীনা কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, চীনা কূটনীতিকরা সবসময় তাদের দায়িত্বপ্রাপ্ত দেশগুলোর আইন মেনে চলে। তিনি আরও বলেন, চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে উস্কানিতে পা না দিতে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে নিজেদের ব্যবহার না করতে আহ্বান জানায়। অযথা গুজব ছড়াবেন না, দুই দেশের সম্পর্কে হস্তক্ষেপ করবেন না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, চীনা কূটনীতিকরা কোনো ভুল করেননি এবং চেক প্রজাতন্ত্র চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। চেক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ঘটনাটির সময় চীনা রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল, তবে 27 জুন আর কোনো মন্তব্য করেনি। মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এক্সে লিখেছে, এই হলো সিসিপির অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টির অপরাধমূলক আচরণ সবার সামনে। এটা কূটনীতি নয়, জবরদস্তি। তাইওয়ানের মূল ভূখণ্ড বিষয়ক কাউন্সিল মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানায়, চীনা কর্মকাণ্ড ভাইস প্রেসিডেন্ট শিয়াও এবং তার সফরসঙ্গীদের ব্যক্তিগত নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা চীনা কমিউনিস্ট পার্টির এই আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং চীনের কাছে প্রকাশ্যে ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। তাইওয়ানের নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানান, এটি চীনের ট্রান্সন্যাশনাল দমন নীতির আরেকটি উদাহরণ, যা বর্তমানে ইউরোপীয় ইউনিয়নেরও নজরে এসেছে। তিনি বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা। তাইওয়ানি কর্মকর্তারা বা রাজনীতিকরা বিদেশে গেলে বহু দেশে এই ধরনের হুমকির সম্মুখীন হন। 2024 সালের 20 মে প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেন শিয়াও বিখিম। চীন ও চেক প্রজাতন্ত্রের সম্পর্ক সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে বেশ শীতল হয়ে আছে। মে মাসে চেক সরকার দাবি করে, চীন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে। এখন চেক রাজনীতিকরা তাইওয়ান সফর করছেন এবং তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট সাই ইং ওয়েনও গত অক্টোবরে প্রাগ সফর করেন। চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির উপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে। তাইওয়ান বলেছে, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাইওয়ানের জনগণের এবং তারা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিনের প্রতি গভীর সমর্থন কেবল তাদের ব্যক্তিগত আদর্শেই সীমাবদ্ধ থাকেনি, বরং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করে
রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছেন জোহরান মামদানি, যার ৩৩ বছর বয়সী স্ত্রী সিরীয় মার্কিন শিল্পী রামা দুয়াজিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। র্যাপার থেকে রাজনীতিতে আসা জোহরান এবং তার শিল্পী স্ত্রী রামার গল্প কেবল ভালোবাসার নয়, এটি ভিন্ন দুটি জগতের প্রতিবাদের এক অনন্য মিশেল। তাদের এই বন্ধন কিভাবে ফিলিস্তিনের প্রতিবাদের শিল্প আর রাজনীতির মঞ্চে এক নতুন কণ্ঠস্বর হয়ে উঠেছে তা নিয়েই এই প্রতিবেদন। র্যাপার থেকে রাজনীতিতে আসা জোহরান মামদানি পডকাস্টের নিয়মিত মুখ। উচ্চশিক্ষিত বামপন্থী এই ডেমোক্রেট তরুণ পডকাস্টে কথা বলেই মন জয় করেছেন লাখো তরুণ তরুণীর। সম্প্রতি এক পডকাস্টে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ডেটিং অ্যাপে ভরসা করতে পারেন কিনা। উত্তরে জোহরান বলেছিলেন, আমার স্ত্রী রামাকে আমি হিঞ্জে খুঁজে পেয়েছি, তাই আমার ধারণা ডেটিং অ্যাপে ভরসা রাখা যায়। 2024 সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই জুটির বাগদান সম্পন্ন হয়। 2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। হাতে গোনা ঘনিষ্ঠদের উপস্থিতিতে সারেন বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর বিয়ের ছবি না প্রকাশ করার জন্য সমালোচিত হন জোহরান মামদানি। তখন কয়েকটি ছবি স্টোরিতে প্রকাশ করেছিলেন। ছবি প্রকাশের পাশাপাশি জোহরান লিখেছিলেন, আমার স্ত্রীর রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নেই, সে নিরিবিলি নিজের মতো শিল্প সৃষ্টিতেই স্বাচ্ছন্দ্য, সে নিজের মতো বাঁচতে চায়। আমি চাইনি আমার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে তার ব্যক্তিজীবনের গোপনীয়তা হুমকির মুখে পড়ুক। জোহরানের স্ত্রী রামার স্বতন্ত্র পরিচয়ে নিরিবিলি পরিবেশে কাজ করা হয়তো সহজ হবে না। ইতোমধ্যে রাতারাতি বিশ্বের কোটি মানুষ কৌতূহলী হয়ে উঠেছে তাকে নিয়ে। তিনি এখন ট্রেন্ডে পপুলার নাও। 27 বছর বয়সী রামা দুয়াজি ব্রুকলিনের মোটামুটি পরিচিত শিল্পী। অলঙ্করণ বিষয়ে স্নাতকোত্তর করার পর পুরোদস্তুর অলঙ্করণ শিল্পী হিসেবে কাজ করছেন। অ্যানিমেটর ও সিরামিস্টিস হিসেবেও নামডাক আছে তার। রামার আঁকা ছবি দ্য নিউ ইয়র্কার, ভাইস, দ্য ওয়াশিংটন পোস্ট সহ বেশ কিছু নামী পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। মাল্টিমিডিয়া আর্টিস্ট রামা দুয়াজি প্রো প্যালেস্টিনিয়ান থিমে ছবি আঁকেন। আঁকা ছবি ও তৈরি শিল্পকর্মের মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিপরীতে তিনি শিল্পী সত্তার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে যান। এদিকে জোহরান মামদানি 2014 সালে যুক্তরাষ্ট্রের বাউডুইন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজ বিষয়ে স্নাতক করার সময় জাস্টিস ফর প্যালেস্টাইন নামের এক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি প্রকাশ্যে ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি তুলে আলোচনায় এসেছেন। জোহরানের জন্ম উগান্ডার কাম্পালায়। 7 বছর বয়সে মা বাবার সঙ্গে নিউ ইয়র্কে আসেন তিনি। 2018 সালে পান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। রামা জোহরান ভালোবাসেন গান ও শিল্প। জোহরান সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন, আর দুজনেই ফিলিস্তিনে গণহত্যার ঘোর বিরোধী। এসব মিলিয়ে এই দুজনকে কাছে এনেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। জোহরান মামদানির মা ভারতের মীরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র সালাম বোম্বে অস্কারে মনোনীত হয়। মনসুর ওয়েডিং ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নেয়। দ্য নেমসেক, কুইন্স অফ কাটুই এর মতো বিশ্বনন্দিত চলচ্চিত্রে মীরা অভিবাসন, পরিচয় সংকট ও সাংস্কৃতিক দ্বন্দ্বের গল্প বলেছেন গভীর মানবিকতায়। মীরা হ্যারি পটার সিরিজের একটি চলচ্চিত্র পরিচালনা করার প্রস্তাব পেয়েছিলেন। কিশোর জোহরানি তখন তাকে দ্য নেমসেক চলচ্চিত্রটি তৈরি করতে বলেন। এই সিনেমায় মার্কিন অভিনেতা কার্ল পেনকে কাস্ট করার জন্য মাকে অনুরোধ করেছিলেন। মাঝে সে সময় ছেলের কথা শুনেছিলেন তা বলাই বাহুল্য। জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক। তিনি আফ্রিকান ইতিহাস, ঔপনিবেশিকতা ও জাতিসত্তা বিষয়ে বিশ্বজুড়ে প্রশংসিত গবেষণা করেছেন। লিখেছেন বিশ্বজুড়ে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান শিক্ষায় আলোড়ন সৃষ্টিকারী বই সিটিজেন অ্যান্ড সাবজেক্ট ও হোয়েন ভিকটিমস বিকাম কিলার্স। সংস্কৃতিমনা জোহরানের খ্যাতিসম্পন্ন মা এবং রাষ্ট্রবিজ্ঞানী বাবার পরিচয়ে বেড়ে ওঠা জোহরানের মধ্যে মানবিক মূল্যবোধ দৃঢ়ভাবে প্রথিত।
এ জোহরান মামদানি ও রামা দম্পতি যারা ব্যক্তিগতভাবে শিল্প ও সংস্কৃতি ভালোবাসেন এবং ফিলিস্তিনে সংগঠিত গণহত্যার তীব্র বিরোধী, তাদের এই মিলই তাদের সম্পর্ককে আরও গভীর করেছে। এই দুই ভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তি ফিলিস্তিনের প্রতি তাদের অভিন্ন ভালোবাসার মাধ্যমে শুধু নিজেদেরই এক করেননি, বরং বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের আন্দোলনে এক নতুন কণ্ঠস্বর যোগ করেছেন। প্রায়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব কাছের ও ভালো বন্ধু বলে থাকেন, কিন্তু অবস্থার দৃষ্টে মনে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ভারতকে মোটেও ছাড় দিতে রাজি নন ট্রাম্প। দ্য ইকোনমিস্টের এক নিবন্ধে তাই বলা হচ্ছে। সেটা কিভাবে? চলুন জেনে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে জানান তিনি বিশ্বের বেশিরভাগ দেশের ওপর শুল্ক আরোপ করবেন। এরপর প্রথম যে দেশগুলো জানায় যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে, তাদের মধ্যে ভারত প্রথম দিকেই ছিল। গত এপ্রিল থেকে আলোচনার গতি আরও বেড়ে যায়, কারণ সে সময়ে ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের ওপর তথাকথিত পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেন। আপাতত এই শুল্ক 9 জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। কয়েক মাস ধরেই ধারণা করা হচ্ছিল ভারতই হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তি কিছু সমস্যা দূর করবে, বিশেষ করে ভারতের ওপর ট্রাম্পের আসন্ন শুল্ক বৃদ্ধির চাপ কমাবে এবং বছরের শেষে বড় চুক্তির পথ তৈরি করবে। কিন্তু 9 জুলাই যত কাছাকাছি আসছে ততই সেই সম্ভাবনা আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ভারত বিষয়ক অর্থনীতি বিশ্লেষক রিচার্ড রোস্ট্রো বলেছেন, সম্প্রতি পরিস্থিতি উল্টো পথে ঘুরে গেছে। এ মাসে দিল্লিতে হওয়া আলোচনায় দুই পক্ষের অবস্থান আরও কঠোর হয়ে গেছে বলে জানা গেছে। আলোচনার বিষয়গুলো বেশ জটিল। যুক্তরাষ্ট্র চাইছে ভারত যেন তাদের কৃষিপণ্য, বিশেষ করে জেনেটিক্যালি মডিফাইড বা জিএম ফসল যেমন ভুট্টা ও সয়াবিন আমদানি করে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের জন্য এটি সহজ নয়, কারণ ভারতের মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক কৃষিতে যুক্ত। দীর্ঘদিন ধরেই ভারত সরকার দেশের কৃষকদের বড় আমেরিকান কৃষি কোম্পানির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা থেকে রক্ষা করার চেষ্টা করছে। এখানে শুধু ক্ষুব্ধ কৃষকরা নয়, ভারতের প্রভাবশালী ধনী ব্যবসায়ীদের নিয়েও সরকারের চিন্তা রয়েছে। দেশের বড় বড় শিল্পগোষ্ঠী বছরের পর বছর ধরে বিদেশি প্রতিযোগিতা থেকে নিজেদের দূরে রেখেছে। তারা এমন চুক্তির বিরোধিতা করতে পারে যা তাদের ব্যবসার জন্য ঝুঁকি তৈরি করে। এছাড়া মোদী সরকারের অন্যতম ভরসার জায়গা হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোও বিদেশিদের বড় ছাড় দেওয়ার বিষয়ে আপত্তি রয়েছে। এদের সবচেয়ে বড় সংগঠনটি যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি ঠেকানোর উপায় হিসেবে ভারতকে এমন একটি আন্তর্জাতিক চুক্তি থেকে বের হয়ে আসার দাবি জানিয়েছে যা মূল্যবান জিনিস যেমন ওষুধের পেটেন্ট সুরক্ষা দেয়। ভারতে অনেকের আশঙ্কা ট্রাম্প প্রশাসনের ন্যায্য বাণিজ্যের বুলি আসলে আমেরিকার একতরফা সুবিধা আদায়ের কৌশল। ভারত সরকারের সাবেক বাণিজ্য আলোচক ও থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্ত বলেছেন, কঠিন সময়সীমা ব্যবহার করে ট্রাম্প ভারতকে চাপে ফেলতে চাইছেন। যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে সাম্প্রতিক শীতলতা পরিস্থিতি আরও জটিল করছে। এপ্রিলে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ভারতের দিল্লি ও আশেপাশের 2টি শহরে সৌহার্দ্যপূর্ণ সফর করেছিলেন, কিন্তু এরপর ট্রাম্প পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা কমাতে মধ্যস্থতার দাবি করে ভারতকে চটিয়েছেন। বাণিজ্যকে তিনি দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এমন ইঙ্গিত দিয়ে ভারতের ক্ষোভ আরও বাড়িয়েছেন তিনি। 18 জুন ট্রাম্প যখন হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হাসি মুখে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন, এতেও অনেক ভারতীয় হতবাক হয়ে যান। ভারতের বড় প্রশ্ন হলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো চুক্তি করলে সেটি তিনি কতটা মানবেন। ভারত মূলত আশ্বস্ত হতে চাইছে চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ করতে পারবেন না। এমনকি চুক্তিতে যেন বলা থাকে নতুন শুল্ক দিলে তাৎক্ষণিকভাবে চুক্তি পুনরায় আলোচনার সুযোগ থাকবে। কেউ কেউ মনে করছেন ভারতের এখন অপেক্ষা করা উচিত, ট্রাম্প 9 জুলাই সত্যিই শুল্ক বাড়ান কি না তা দেখার জন্য। কারণ শেষ পর্যন্ত আমেরিকার আদালত হয়তো রায় দিতে পারে যে প্রেসিডেন্ট যেভাবে শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছেন সেটি তার এখতিয়ারের মধ্যে
পড়ে না। ভারতের বিশ্লেষকরা ব্রিটেনের সঙ্গে আমেরিকার গত মে মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তিকে ভালো চোখে দেখছেন না। তারা মনে করেন ওই চুক্তিতে ছোট দেশ ব্রিটেনকে অনেক বেশি ছাড় দিতে হয়েছে। তাই অনেকের মতে দ্রুত এগিয়ে গিয়ে চুক্তি করলে যদি সেই পুরস্কার হয় তাহলে ধীরে চলাই ভালো। অজয় শ্রীবাস্তব বলেছেন, বাণিজ্য যুদ্ধ মানে তো গোলাবর্ষণ নয়, কেউ আপনাকে বোমা মারছে না, কাজে আত্মসমর্পণের দরকার নেই। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও কথার লড়াই চলছে ট্রাম্প খামেনির মধ্যে। যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, জাতি হিসেবে শক্তিশালী ইরানিরা কখনোই আত্মসমর্পণ করবে না। ইরান যুদ্ধে জয়ী হয়েছে দাবি করে খামেনি বলেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে ইরান। যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি ট্রাম্প প্রশাসন। থেমে নেই খেপাটে ট্রাম্পও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হাত থেকে রক্ষা করেছেন বলে দাবি করেছেন তিনি। খামেনির প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয় তবে আরও বোমা হামলার নির্দেশ দেবেন তিনি। দুই নেতার কথার লড়াই যখন চরমে, সেই সময় ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। তেহরানকে বেসামরিক পরমাণু প্রকল্প তৈরির জন্য $30 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। শুধু তাই নয়, ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি বিভিন্ন দেশে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলার তহবিল ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 সপ্তাহ ধরে এমনকি ইরান ও ইসরায়েলের তীব্র সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। যুদ্ধবিরতি চুক্তির পরও এসব আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এগুলো এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে একটি শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। সেটা হলো, ইরান আর কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। দুটি সূত্র CNN-কে জানায়, প্রস্তাবে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনার কথা উল্লেখ করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আগের দিন 20 জুন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও উপসাগরীয় দেশগুলোর অংশীদারদের প্রতিনিধিরা হোয়াইট হাউসে ঘণ্টাব্যাপী গোপন বৈঠক করেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং বৈঠকের বিষয়ে জানেন এমন সূত্র CNN-কে জানিয়েছে, প্রস্তাবের মধ্যে অন্যতম হল $20 থেকে $30 বিলিয়ন একটি নতুন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ, যার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা থাকবে না। এই প্রকল্পের মাধ্যমে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানি উৎপাদন করা হবে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই অর্থ সরাসরি দেবে না যুক্তরাষ্ট্র, বরং ওয়াশিংটন চায় আরব অংশীদাররা এতে অর্থায়ন করুক। সাম্প্রতিক মাসগুলোতে সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে কয়েক দফা আলোচনাতেও দেশটির পরমাণু কর্মসূচিতে বিনিয়োগ নিয়ে আলাপ হয়েছিল বলে জানান তিনি। ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই আলোচনার নেতৃত্ব দিতে ইচ্ছুক। তবে এই পরমাণু কর্মসূচি স্থাপন কাউকে না কাউকে অর্থ প্রদান করতে হবে, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি দেব না। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি নতুন কোনো বিষয় নয়। ইরাকে যুদ্ধের সময় ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর প্রায় 1,60,000-এর বেশি সদস্য মোতায়েন ছিল। আফগানিস্তানের যুদ্ধের সময়েও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মধ্যপ্রাচ্যের 12টিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে। পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায়ও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে। সামগ্রিকভাবে এই অঞ্চলে কমপক্ষে 19টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এছাড়া স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে জিবুতি এবং তুরস্কের বড় ঘাঁটিগুলি মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের সময় ব্যবহার করা হয়।
কাতারের আল উদেদ ঘাঁটিটি পুরো উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। অতীতে সিরিয়া, ইরাক, আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অভিযানের সময় আল উদেদ ঘাঁটিটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর ৩৭৯তম এয়ার এক্সপিডিশনারি উইং এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে। বর্তমানে কাতারে প্রায় ১০,০০০ মার্কিন সেনা মোতায়েন আছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর রয়েছে, যা পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনীর দায়িত্ব আছে। এটি নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত। এখানে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর রয়েছে। প্রায় ৯,০০০ মার্কিন সেনা মোতায়েন আছে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে। মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ রয়েছে বাহরাইনে। এই অঞ্চলের গভীর জলে ইউএস কার্ল ভিনসনের মতো সুপার ক্যারিয়ার জাহাজ এবং বিমানবাহী জাহাজ চলাচল করতে পারে। এর মধ্যে 4টি মাইন ক্লিয়ারেন্স ভেসেল এবং 2টি লজিস্টিক সাপোর্ট জাহাজও রয়েছে। বাহরাইনে মার্কিন কোস্টগার্ডের 6টি র্যাপিড রেসপন্স বোট সহ একাধিক জলযান রয়েছে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কুয়েত অন্যতম। কুয়েতের ক্যাম্প আরিফজানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং লজিস্টিক হাব হিসেবে কাজ করে। বিভিন্ন অভিযানের সময় সরঞ্জাম সরবরাহ করার জন্য এখানে নানান উপাদান মজুদ রাখা হয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮৬তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। ওই অঞ্চলে যৌথ এবং জোট বাহিনীকে সামরিক শক্তি মোতায়েনের কেন্দ্রীয় বিমান ঘাঁটি এবং প্রবেশদ্বার বলা হয়। এছাড়া কুয়েতে MQ-9 রিপার সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনও রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধুমাত্র ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর প্রায় ১৩,০০০ সেনা মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে একটি মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে। এটি একটি কৌশলগত ঘাঁটি যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশনে সাহায্য করে। এই ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮০তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। 10টি বিমান স্কোয়াড্রন নিয়ে গঠিত এই বাহিনীর কাছে MQ-9 রিপার্সের মতো ড্রোনও রয়েছে। সাদ্দাম হোসেনের পতনের সময় ইরাকে ৫০০টির বেশি ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১,৬০,০০০ সেনা মোতায়েন ছিল। বর্তমানে দেশটিতে প্রায় ২৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং ওয়াশিংটন ধীরে ধীরে তাদের প্রত্যাহার করে নিতে বাগদাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখানে মার্কিন সামরিক বাহিনী মূলত কুর্দিস্তানের 2টি বিমান ঘাঁটি আল আসাদ এবং ইরবিল থেকে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ঘাঁটিগুলি এবং ওই দেশের অন্যান্য ছোটখাটো ঘাঁটি ইরানের মিত্র গোষ্ঠীগুলির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির সূত্রপাত হয়েছিল ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় থেকে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে এই ঘাঁটিগুলি করা হয়েছিল। পরবর্তীতে সিরিয়া ও ইরাকের উল্লেখযোগ্য অঞ্চল দখল করে ফেলে ওই গোষ্ঠী। সিরিয়া জুড়ে বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় ২,০০০ সদস্য রয়েছে। এই গোষ্ঠীটির পুনরুত্থান ঠেকাতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে মার্কিন বাহিনী। সম্প্রতি ওয়াশিংটন ঘোষণা করেছে তারা সিরিয়াতে সামরিক ঘাঁটির সংখ্যা ৮ থেকে কমিয়ে ১টিতে নামিয়ে আনবে এবং সিরিয়ার বিষয়ে তাদের নীতি পরিবর্তন করবে। ট্রাম্প অপ্রত্যাশিতভাবে গত মে মাসে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার সরকার সিরিয়ার নতুন ডিফ্যাক্টো নেতা আহমেদ শারার সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন। আহমেদ শারারের নেতৃত্বে ২০২৪ সালের শেষের দিকে বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছিল। এছাড়া সৌদি আরব, মিশর, ওমান, ইসরায়েল, জর্ডানেও মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের মানুষের আগ্রহের বিষয় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা কোন আসনে নির্বাচন করবেন এবং কয়টি আসনে প্রার্থী হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর লন্ডনের নির্বাসন থেকে দেশে ফিরছেন। 1-11-এর জরুরি সরকারের সময় তার উপর প্রচন্ড নির্যাতন হয়েছে। তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি, তাই তাকে নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল। তেমনি কৌতূহল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে।
অসুস্থ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা মানুষের জানার খুব আগ্রহ। তেমনি মানুষ জানতে চাচ্ছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে জড়িত হবেন কিনা বা নির্বাচনে তারা জড়িত থাকবেন কিনা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কয়টি আসনে এবং কোথায় নির্বাচন করছেন এটারও খোঁজ নিচ্ছেন কৌতূহলী মানুষ। তার নেতৃত্ব ইতোমধ্যে সবার চোখে পড়েছে। তরুণদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে কেমন করবেন তা নিয়েও মানুষের প্রবল আগ্রহ রয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম সারির অন্তত 10টি দলের শীর্ষ নেতা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। বেশিরভাগ নেতাই নিজ এলাকায় প্রার্থী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। আসন্ন নির্বাচনে দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগ আপাত দৃষ্টিতে অংশ নিতে পারছে না। গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। তবে দলটির অনেক নির্দোষ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবেন। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে এবার জোটবদ্ধ বা আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে পারে অধিকাংশ রাজনৈতিক দল। সেক্ষেত্রে জামায়াত সহ কোনো কোনো দল দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করলেও পরে কিছু রদবদল হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে, একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে, সেটি ঢাকা কিংবা ফেনীর আসন। আর তিনি প্রার্থী হলে অন্যান্য রাজনৈতিক দল তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নিজেদের প্রার্থী নাও দিতে পারে, এমন আভাসও পাওয়া গেছে। পৈতৃক এলাকা ফেনী 1 আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে 3 বার প্রধানমন্ত্রী এবং 2 বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হবেন তিনি। এছাড়া দলের মধ্যে আলোচনা আছে, ফেনীতে প্রার্থী না হলে তিনি ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন থেকেও প্রার্থী হতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ম্যাডাম নির্বাচন করবেন কিনা সে সিদ্ধান্ত হয়নি। নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। ম্যাডামের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। 111-এ জরুরি সরকারের সময় তারেক রহমানকে মৃত্যু ঝুঁকির পাশাপাশি রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র ছিল। সেই জামানা পার হয়ে দেশে ফিরে প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোন আসন ও কয়টি আসন থেকে নির্বাচন করবেন সেটা সারা দেশের মানুষের প্রচন্ড আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের এই আগ্রহ সম্পর্কে খোঁজ নিতে গেলে এই বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা কেউই মুখ খুলতে রাজি হননি। তাদের বক্তব্য, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজস্ব বিষয়। আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, নির্বাচনের সামগ্রিক অবস্থা সরেজমিন দেখবেন, তারপর নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি তো প্রার্থী হবেনই, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। এবার তারেক রহমানই চমক, তবে তিনি কয়টা আসনে নির্বাচন করবেন তা ঠিক হয়নি। তারেক রহমান এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট করা, 300 আসনের প্রার্থী তালিকা ঠিক করা এবং একটি প্রাণবন্ত সংসদ গঠন করার ক্ষেত্রে সহযোগী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিভাবে ঐক্যমত্যে পৌঁছানো যায় সেটি ঠিক করা। দলের ভালো ও যোগ্য প্রার্থী বাছাই করতে তিনি দেশব্যাপী একটি নির্বাচনী জরিপ কাজ চালাচ্ছেন। এ ব্যাপারে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তারেক রহমান সহসাই দেশে ফিরছেন। আসন্ন নির্বাচনে খালেদা জিয়া এবার নির্বাচনী গণসংযোগ করতে পারবেন না। দেশব্যাপী এই গণসংযোগ তারেক রহমানকেই করতে হবে। বিএনপির একটি সূত্রে জানা গেছে, জিয়া পরিবার থেকে ধানের শীষ নিয়ে এবার 5টি আসনে নির্বাচন করা হতে পারে। খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান প্রার্থী হতে পারেন। তবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচনে প্রার্থী হবেন না। তারা রাজনীতি থেকে দূরে থাকছেন। নির্বাচন কমিশনের আইনে আছে, একজন প্রার্থী সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারবেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, 3টি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতোমধ্যে অনুরোধ গেছে। এই 3টি আসন হলো গাবতলী
গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন, ঢাকার ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন এবং সিলেট 1 আসন। বগুড়ার গাবতলী তারেক রহমানের গ্রামের বাড়ি। ঢাকার ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠার স্মৃতি বিজড়িত এলাকা। আর সিলেট 1 আসনটি নিয়ে বলা হয়ে থাকে, যে দল সিলেট 1 আসনে বিজয়ী হবে ওই দল সরকার গঠন করবে। তাই এই আসনে নির্বাচন করার জন্য সিলেটবাসী তারেক রহমানকে চাচ্ছেন। তাছাড়া সিলেট হচ্ছে তারেক রহমানের শ্বশুর বাড়ি। তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান। বিএনপির বাইরে বড় দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব আসনে প্রার্থী ঘোষণা সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে। এই নির্বাচনে ঢাকা 15 আসন থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইতোমধ্যে তিনি দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার বক্তব্য মানুষ ইতিবাচকভাবে নিচ্ছেন। বিশেষ করে তার সাম্প্রতিক বক্তব্য সবার দৃষ্টি কেড়েছে। তিনি বলেছেন, 71ই শুধু নয়, 1947 থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। এ বক্তব্য মানুষকে খুশি করেছে। ডাক্তার শফিকুর রহমান 2টি নির্বাচনী এলাকায় গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক সহ বিভিন্ন তৎপরতা শুরু করেছেন। এর আগে 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনেও তিনি ঢাকা 15 আসনে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ঢাকা ছাড়াও নিজ জন্মস্থান মৌলভীবাজার 2 আসনেও প্রার্থী হতে পারেন জামায়াত আমির। যদিও মৌলভীবাজার 2 আসনে এরই মধ্যে দলটির মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে জামায়াত আমির নিজ এলাকায় কয়েক দফা সফর করেছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। এছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমাবেশে ও পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এতে অনেকের ধারণা এই আসনেও প্রার্থী হতে পারেন ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের প্রার্থিতা সম্পর্কে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, জামায়াত প্রধানকে ঢাকা 15 আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার 2 আসনে প্রার্থীর ব্যাপারেও সাধারণ মানুষের দাবি আছে। জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার 2টি আসন থেকে নির্বাচন করবেন। আসন দুটি হচ্ছে ঢাকা 9 ও ঢাকা 11। দলটির একাধিক সূত্র জানায়, রামপুরার বনশ্রী এলাকায় তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। জুলাই গণ অভ্যুত্থানে নাহিদ ইসলামের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আন্দোলনের কঠিন সময়ে তার উপর প্রচন্ড নির্যাতন হয়েছে। তাকে আয়নাঘরে নেওয়া হয়েছে। মৃত্যু ঝুঁকি সত্ত্বেও তিনি সবাইকে নিয়ে আন্দোলন সফল করেছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালাতে বাধ্য হন। এরপর সরকার গঠন হলে তিনি তথ্য ও সম্প্রচার এবং টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা হন। রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেওয়ার অনুরোধ এলে তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেন। আমার দেশকে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত আছি। নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে ঢাকা 9 ও ঢাকা 11 আসনে গণসংযোগে মনোযোগ দেব। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে একটি সূত্রে জানা গেছে, এবার তিনি প্রার্থী নাও হতে পারেন। কিছুদিন আগে কর্নেল অলি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির গ্রিন সিগন্যাল পেলে তিনি প্রার্থী হতে রাজি হতে পারেন। রাজনৈতিক মহলে আলোচনা আছে তিনি বিএনপিতে ফিরছেন। বিএনপি তাকে গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারে। এবার তার ছেলে অধ্যাপক ওমর ফারুক চট্টগ্রামের একটি আসন থেকে নির্বাচন করবেন। এ বিষয়ে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ আমার দেশকে বলেন, আমাদের পার্টির চেয়ারম্যানের বড় সন্তান অধ্যাপক ওমর ফারুক সানি এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি আমাদের এলডিপির প্রেসিডিয়াম সদস্য। এছাড়া আমি কুমিল্লা 7 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাজনীতিতে এখন অনেকটা কোণঠাসা। আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি চিহ্নিত। গত 15 বছর জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করেছে। তবে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।
দলীয় প্রধান হিসেবে জিএম কাদের রংপুর সদর আসনে প্রার্থী হবেন। বগুড়া 2 আসন থেকে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপির সঙ্গে নাগরিক ঐক্যের নির্বাচনী ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ.স.ম. আব্দুর রব লক্ষ্মীপুর 4 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকায় তিনি এলাকায় যেতে পারছেন না। বর্তমানে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর 1 আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। তিনি বলেন, পিরোজপুরের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাদের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আগামীতে তাদের প্রতিনিধিত্ব করার জন্য এই আসন থেকে নির্বাচন করব। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভুইয়া মঞ্জু ফেনী 2 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ওই এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। জনসাধারণের সমস্যার কথা শুনছেন, সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আমার দেশকে তিনি বলেন, রাজনীতির গত 50 বছরে এই আসনের জনগণের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। দল মত নির্বিশেষে সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। এছাড়া এলাকায় নিয়মিত গণসংযোগ ও পথসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন তিনি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা 12 আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। বিএনপির সঙ্গে যেসব দল যুগপদ আন্দোলনে ছিল, সেসব দলের সবাই নিজ নিজ জেলার আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের নির্বাচন করবেন হবিগঞ্জ 4 আসন থেকে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন করবেন খুলনা 2 আসন থেকে। সিপিবির সভাপতি শাহ আলম নির্বাচন করবেন চট্টগ্রাম 12 আসন থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবারও নির্বাচনে অংশ নেবেন না। তবে তার ভাই দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে 2018 সালের নির্বাচনেও তিনি ওই আসন থেকে অংশ নেন। জামায়াতে ইসলামীর সঙ্গে যে 10টি ইসলামী দল জোটবদ্ধ হচ্ছে, তার মধ্যে চরমনাই পীরের দল অন্যতম বড় দল। এই আসনে জামায়াত তাদের প্রার্থী মনোনয়ন দেবে না। এছাড়া সর্বশেষ মুফতি ফয়জুল করিম বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন। আগামী জাতীয় নির্বাচনের জন্য মুফতি ফয়জুল করিম এলাকায় প্রচার চালাচ্ছেন বলে জানিয়েছেন দলটির সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। বিএনপির যুগপদ আন্দোলনের অন্যতম শরিক 12 দলীয় জোট। এই জোটের অন্যতম প্রধান দল জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বিএনপিও দলীয় নেতাকর্মীদের চিঠি দিয়েছে যাতে গণসংযোগ এবং তার দলের সাংগঠনিক কার্যক্রমে সৈয়দ এহসানুল হুদাকে সহযোগিতা করে। এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার কথা জানিয়ে আমার দেশকে তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন থেকে কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা করছেন বলে জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিজ জেলা পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। বিএনপির যুগপদ আন্দোলনে শরিক হওয়ায় গত বছরের অক্টোবরে পটুয়াখালী 3 আসনে জনসংযোগ এবং তার দলের সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে নির্বাচনী আসনের থানা, উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে নির্দেশ দেয় বিএনপি। তবে পটুয়াখালী 3 আসনে বিএনপির গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন। ওই আসন সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী, তাই শেষ পর্যন্ত নুরুল হক নূর ঢাকা 18 আসনে নির্বাচনে প্রার্থী হতে পারেন। এই বিষয়ে নুরুল হক নূর আমার দেশকে বলেন, আসন্ন নির্বাচনে 2টি আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছি। একটি হলো নিজ জন্মস্থান পটুয়াখালী 3 এবং অন্যটি ঢাকা 18। পটুয়াখালীতে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি ঢাকা 18 আসনে কাজ করছি। মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। মতামত শুনে তার সমাধানের জন্য কাজ চলছে বলে জানান তিনি। এ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করবেন। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন নিজ জেলা ভোলা সদর ও ঢাকা 17 আসন থেকে। তিনি জানান, এই 2টি আসনে আমি
সংযোগ চালিয়ে যাচ্ছি। বিএনপির সঙ্গে তার দলের ঐক্য রয়েছে। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করবেন। এজন্য নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দলীয় প্রধান হিসেবে একটি আসন থেকে নির্বাচন করবেন বলে জানান তিনি। এছাড়া তাদের জোটের সবাই নিজ নিজ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এখনো নির্বাচন করার বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে দলের পক্ষ থেকে তাকে 2টি আসনে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ বলেন, আমাদের দলের পক্ষ থেকে মাওলানা মামুনুল হককে ঢাকা ও ঢাকার বাইরে 2টি আসনে প্রার্থী করতে চাই। বিষয়টি শিগগিরই চূড়ান্ত হবে বলে জানান তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী নিজ এলাকা টাঙ্গাইল 8 আসন থেকে নির্বাচন করবেন। আমার দেশকে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত 2 দিন পর নেবেন দলের আলোচনার পর। গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন নির্বাচন করবেন না, তবে তার দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা 6 আসনে নির্বাচন করবেন। জাতীয় পার্টির প্রধান আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন করবেন কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভোট করবেন পিরোজপুর 2 আসন থেকে। এর আগেও তিনি একাদশ জাতীয় নির্বাচনে ওই আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিয়েছিলেন। আগামী নির্বাচনেও তিনি বিএনপির সঙ্গে সমঝোতা করে নির্বাচনে যেতে আগ্রহী। এজন্য দলটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ নির্বাচন করবেন হবিগঞ্জ 2 আসন থেকে। এরই মধ্যে তিনি নির্বাচনী প্রচার সহ গণসংযোগ শুরু করেছেন। এ বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল জানান, আমাদের দলের আমির তার নির্বাচনী এলাকায় ভালোভাবেই তৎপরতা চালাচ্ছেন। জোটগত হোক বা এককভাবে হোক, তিনি জয়ী হবেন ইনশাল্লাহ। এর আগে 2018 সালে বিএনপির নেতৃত্বে গঠিত জোট জাতীয় ঐক্য থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করে ব্যাপক সাড়া পান। মাত্র 2 ঘন্টার ভোটে 72,000 ভোট পান তিনি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক নির্বাচন করবেন সিলেট 5 আসন থেকে। নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার কাজ চালাচ্ছেন তিনি। দলটির প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি জানান, এর আগে 2008 সালে তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। সবশেষ 2018 সালের নির্বাচনে ঐক্য ফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে অংশ নেন। সেবারে চরম বিতর্কিত নির্বাচনেও 86,000 ভোট পেয়েছিলেন তিনি। জমিয়তে উলামায়ে ইসলামের আরেক অংশের সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী নির্বাচন করবেন না। তবে দলটির মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম কুমিল্লা 6 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তারা বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে যেতে আগ্রহী। ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা খুব কম। তবে দলটির নির্বাহী দায়িত্বশীল হিসেবে মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি 2টি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 এবং কুমিল্লা 2 আসনে নির্বাচন করতে আগ্রহী। এজন্য প্রাথমিক তৎপরতা চলছে বলে সাখাওয়াত হোসাইন জানিয়েছেন। ইসলামী ঐক্য জোটের আরেক অংশের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব নির্বাচন করবেন সিলেট 6 আসন থেকে। 2018 সালের নির্বাচনেও তিনি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীকে ভোট করেছিলেন বলে জানান দলটির যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াস আতাহারি। খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঢাকা 2 আসন থেকে। এজন্য এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ এবং ওলামায়ে কেরামদের সাথে বৈঠক সহ বিভিন্ন তৎপরতা শুরু করেছেন। দলটির সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, এর আগেও 2008 সালে বটগাছ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। বাংলাদেশ জামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি নির্বাচনে অংশ নেবেন না। তবে দলটির মহাসচিব মুসা বিন ইজহার চট্টগ্রাম 16 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে আমার দেশকে জানিয়েছেন। জাপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড় 2 আসন থেকে নির্বাচন করবেন। তাসমিয়া শফিউল আলম প্রধানের মেয়ে। আর জাকপার মুখপাত্র রাশেদ প্রধান পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচন করবেন। তিনি তাসমিয়ার ভাই। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।